হচ্ছে যে অনেক পুরুষ মানুষ এখন জানতে পেরেছে যে হয়তো জানতে পারছে ভেতরে যে তাদের স্ত্রী পরকীয়াতে যুক্ত বা অন্য কোনো বিভিন্ন বিষয়ে যুক্ত এবং হাফ ওয়েতে চলে এসছেন ম্যারেজের, সেখান থেকে সলিউশনটা কি? সেই দেখুন, আমি একটা কথা বলি, এগুলো জানলে দুটো রাস্তা হয়। এর মধ্যে পুরুষ মানুষের একটা বিরাট ভূমিকা আছে, কারণ যারা বানাচ্ছেন তারাও পুরুষ, অভিনয় করেন তারাও পুরুষ। তারা কি কোনোদিন প্রতিবাদ করেছেন? আমি জানতে চাই। তারা তো ঝাঁপ দিয়ে বলেছেন যে এটা কেন হচ্ছে? তারা তো বলতে চান না। সে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে। বহু মেয়েকেও আপনি যদি কথা বলে দেখেন, দেখবেন যে সব মেয়েরই কিন্তু বিয়ে করে সংসার করার ইচ্ছে ছিল না। বাড়ি থেকে বাবা মায়ের অনবরত প্রেশার, আমরা চলে গেলে তো কি হবে, এইভাবে একা একা জীবন কাটাচ্ছিস, এইভাবে সবাই আমাদের বলছে আমরা মেয়ের রোজগারে খাচ্ছি। বিয়ে করলে কি বিষয় দেখে দুজনেরই করা উচিত, সে নারী হোক বা পুরুষ হোক, এটা আপনি কি মনে করেন? আইন 100% বায়াস, এখনো আইন ভাবছে না। কারণ হচ্ছে আইন ভাবছেন না, মানে চেঞ্জ করার কোনো ইয়ে নেই, এখনো ভাবছেন না, কারণ ওনাদের কাছে কোনো ডেটা নেই, কোনো স্ট্যাটিস্টিক্স নেই। যেটা তো আমরা আমাদের কাছে আছে। এক্স্যাক্টলি। কার নিচ্ছেন নাকি ওনাকে আমাদের থেকে? আর মেন ডিফেন্সলেস এগেইনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স লস। অতুল সুভাষ থেকে শুরু করে লাস্ট 2 বছরে ঘটে যাওয়া পুরুষদের উপর একাধিক অত্যাচারের ঘটনা। আজকে নন্দিনী ভট্টাচার্যের সাথে আমরা আবার পডকাস্ট করছি এবং কথা বলেছি এমন কিছু বিষয় নিয়ে যেটা নিয়ে হয়তো আগে কথা হয়নি, যে দুজন মানুষ, সেটা পুরুষ বা নারী, যে ডোমেস্টিক ভায়োলেন্সগুলো আমরা একের পর এক দেখতে পাচ্ছি, সেই সুবাদে যদি দুটো মানুষ বিয়ে করতে চাইছে সেই সময় তাদের কি লিগাল ল এবং কি কি চিন্তাভাবনা করে তাদের বিয়ে করা উচিত। এছাড়াও আপনি দেখলেন আপনার স্ত্রী বিয়ের পরে পরকীয়ায় যুক্ত রয়েছে বা এমন কোনো একটা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, সেখান থেকে আপনি কি করতে পারেন বা কোন পদক্ষেপে আপনি এগোতে পারেন, জেনে নিন আজকে নন্দিনী ভট্টাচার্যের মুখে এই ঘটনাগুলি শুধুমাত্র এসএসএনই কনভোর্সে। এবং আজকে আমরা স্পেশাল আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছি, যেমন ল কি রিসেন্ট সময়ে কিছু চেঞ্জ হচ্ছে বা ভাবতে চলেছে ল, ইন্ডিয়ান গভর্নমেন্ট কি মেন বা পুরুষদের নিয়ে কিছু নতুন আইন আনতে চলেছে, কিছু নতুন পদক্ষেপ বা মেন্স ফোরাম কমিশনের কিছু আপডেট রয়েছে কিনা, সমস্তটাই নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে এই এপিসোডটি মিস করবেন না শুধুমাত্র এসএসএনই কনভোর্সে। দিদি নমস্কার। নমস্কার। আমরা এসএসএনই কনভোর্সের প্রথম এপিসোডটা আপনার সাথে শ্যুট করেছিলাম, তার পরে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক রকম চেঞ্জেস, অনেক কিছু আমরা দেখতে পেলাম, যে আমি উভয় জেন্ডার নির্বিশেষে প্রচুর বৈষম্য বা গৃহে আমাদের মধ্যে যেগুলো হয়ে থাকে বা খবরে যেগুলো প্রতিদিন দৈনিক আসে, সেগুলো প্রচুর কিছু শুনতে পেয়েছি। আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলেছিলাম, তখন একটা প্রাইমারি লেভেলের কনভারসেশন করেছিলাম আপনার সাথে, যে আপনি কেন রয়েছেন বা কেন পুরুষদের নিয়ে কাজ করা। তো আপনার কাজটা আপনি যেটা করছেন, আমার মনে হয় এই 2 বছরে আমরা অনেকেই দেখতে পেয়েছি যে এই কাজটাতে মানুষের আরও কেন এগিয়ে আসা উচিত এবং এটা নিয়ে সোচ্চার কেন হওয়া উচিত। তো আমি এই প্রশ্ন তো যাবই না যে কেন আপনি এটার মধ্যে রয়েছেন। আমার প্রথম প্রশ্ন আজকে দিয়ে যেটা শুরু হবে, আমরা না রিসেন্ট 2 বছর ধরে যে গৃহ বৈষম্য বা বিবাহ পরবর্তী সময়ে, আমি জেন্ডার নির্বিশেষে বলছি, এটা আমি পুরুষ নারী কোনো রকম কথা বলছি না, যে জিনিসগুলো দেখছি, বিয়ে, আমি এটার মধ্যেও যাচ্ছি না যে বিয়ে কি করা উচিত কারো ক্ষেত্রে, সেটা পার্সোনাল ডিসিশন, কিন্তু বিয়ে করলে কি বিষয় দেখে দুজনেরই করা উচিত, সে নারী হোক বা পুরুষ হোক, এটা আপনি কি মনে করেন? এটা প্রথম প্রশ্ন। দেখুন, খুবই আপনি ভালো একটা কোয়েশ্চেন করেছেন। যে আমার মনে হয় আজকের যে জেনারেশন, আমার কাছে যে আসেন অনেকে আমাদের অফিসে, বহু ছেলে কিন্তু এসে বলেন যে দিদি বিয়ে করার ইচ্ছে ছিল না, বাবা মায়ের প্রেশার, মানে আবার খানিকটা পিয়ার প্রেশার, মানে বন্ধুদের অনেকের বিয়ে হয়েছে, তো তারাও অনেক সময় উত্ত্যক্ত করে মারেন, কি রে তোর এখনো বিয়ে হলো না, এখন একটা বিয়ে করে উঠতে পারলি না, বা সামাজিক প্রেশার, পাড়ার প্রেশার, নানান প্রেশারে কিন্তু অনেকে বিয়ে করেন। জানেন তো যে সবসময় যে ভীষণ নিজে ইচ্ছে করে করে ফেলছেন, মানে এর হাত থেকে কী করে পরিত্রাণ পাবো, এটা কিন্তু বোঝার মতন বুদ্ধি, পার্সোনালিটি সবাই নিয়ে জন্মগ্রহণ করেন না। সে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে। বহু মেয়েকেও আপনি যদি কথা বলে দেখেন, দেখবেন যে সব মেয়েরই কিন্তু বিয়ে করে সংসার করার ইচ্ছে ছিল না। বাড়ি থেকে বাবা মায়ের অনবরত প্রেশার, আমরা চলে গেলে তো কি হবে, এইভাবে একা একা জীবন কাটাচ্ছিস, এইভাবে সবাই আমাদের বলছে আমরা মেয়ের রোজগারে খাচ্ছি, তোর টাকাটা আমরা নিয়ে নিচ্ছিলে, তোকে বিয়ে করতে হবে। অনেক মেয়ে আছে যারা হয়তো ভেবেছিল প্রেমান্তরে স্বাধীনভাবে জীবনটা কাটাবো, রোজগার করছি, ঘুরবো ফিরবো, বেড়াবো, বেড়াতেও যেতে পারি, অন্যায়টা কোথায়? তার মধ্যে তো কোনো অন্যায় নেই। এবং অনেক সময় হয় কি, সেই সমস্ত মেয়ে যারা হয়তো বিয়ে করতে চাননি, এমন একটা বিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে বাড়িটা হয়তো তার জন্য সুটেবল নয়, যে ছেলেটির সঙ্গে হয়তো বিয়ে হয়েছে সেই ছেলেটি তার জন্য সুটেবল নয়,
এরম বিয়ে অনেক আছে যে 14 বছর প্রেম করার পরেও 4 মাসের মাথায় এসছেন ডিভোর্সে, দ্যাট ইজ ডিফারেন্ট। আমি বলছি না সেটা হয় না, কিন্তু অনেক অ্যারেঞ্জ ম্যারেজ এরম হয়েছে যেখানে সেই মেয়েটিকে হয়তো বাড়ি থেকে দেখে বা শাবির.com হেনা-তেনা এসব থেকে বিয়ে দেওয়া হয়েছে, আর মেয়েটিও কথাবার্তা বলে বিয়ে করেছে, কিন্তু ওইটুকু কথা তো কিছু বোঝা যায় না, তার জন্য সেটা কিন্তু সুটেবল না। তখন সে ওটা থেকে একটা পরিত্রাণের রাস্তা খোঁজে করে নানান মিথ্যে অভিযোগ, নানান ভুল দিয়ে বেরিয়ে আসতে চায়। তেমনি ছেলেদের ক্ষেত্রেও আমি যেটা খুব দেখছি এখানে, অনেকে এসে বলেছেন, দিদি আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, বাবা মা কিন্তু জবরদস্তি বিয়েটা দিয়েছে। তার ফলে সেই ছেলেটির কাছে তো একটা সাংঘাতিক ব্যাপার হলো। হয়তো সেই পুরো বিয়েটাই ভুল, সে মেয়েটিরও ইচ্ছে ছিল না এখানে বিয়ে করার। এবার মেয়েটি নানান মিথ্যে অভিযোগ, নানান মিথ্যে কাজকর্ম করে এই ছেলেটিকে ফাঁসিয়ে দিল, ছেলেটির পরিবারকে ফাঁসিয়েছে, এবং ছেলেটি মানে একদম স্কেপগোট হয়ে গিয়ে উইদাউট এনি ফল্ট অফ মানে হিম, সে হলো কি ওর মধ্যে আটকে গেল সারা জীবনের জন্য। একটা এরকম ঝামেলায় আটকে যাওয়া তো বড় মুখের কথা না, ডিভোর্স আপনি সারা জীবনেও না পেতে পারেন। তাহলে এই না ভীষণ প্রবলেম। আমি তো প্রথমে এটা বলবো, যেটা আপনি বলছেন না যে কি বিষয়ে খেয়াল রাখা উচিত, তাহলে আমি তো সবার আগে বাবা মায়েদের বলবো যে আপনারা না জানতে চান যে আপনাদের ছেলেমেয়েরা সত্যি বিয়ে করে সংসার করতে চান। তার প্রথম এবং প্রধান কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে করা, আপনারা এই যে ছেলে মেয়েকে ছোটবেলা থেকে লেখাপড়া শেখাচ্ছেন, চাকরি করতে বলছেন, কেন? সংসার করতে হবে বলে। কেন আজকের যুগে দাঁড়িয়েও এটা কেন? এই যে ভাবেন না যে ছেলে মেয়ে হবে, সংসার, আজকের দিনে দাঁড়িয়ে এগুলো কি খুব যুক্তিপূর্ণ কথা? আপনি প্রজন্ম আগে যাবে আমি এইসব কি কথা আজকের দিনে দাঁড়িয়ে কোনো কথা? যাদের সেটা কোনো ইচ্ছে করে তারা নিশ্চয়ই করুন, কিন্তু সবার তো সেটা ইচ্ছে নাও করতে পারে। আজকে সারা দুনিয়ায় একটা ভীষণ রকম চালু মানে শব্দবন্ধ হচ্ছে ডিঙ্ক, মানে ডাবল ইনকাম নো কিড, এরকম বহু দম্পতি আছেন। তা প্রবলেম কোথায়? তার কেউ কোনো দম্পতি যদি মনে করেন আমরা রোজগার করব, ভালোভাবে থাকবো, ফুর্তি করবো, ফুর্তিটা খারাপ অর্থে সবসময় না, দেশ বিদেশ ঘুরে বেড়াবো, হয়তো যেখানে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হতে যাব, ওয়ার্ল্ড কাপ ফুটবল হতে যাব, আনন্দ করব, আমাদের ছেলে মেয়ে এটা আমরা নিতে চাই না। এবার পাড়ার লোক শুরু করলেন, আত্মীয় স্বজন শুরু করলেন, কিরে এতদিন বিয়ে হয়ে গেছে এখনো তোদের বাচ্চা হলো না কেন? এটা তো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ডিসিশন। আপনারা কে এখানে মোরলি করার? আপনারা কি লোকাল গার্জিয়ান? আপনারা এই নীতি পুলিশি করতে আসছেন কেন? বা বাবা মায়েরাও কেন এই কথা আপনারা বইবে? তাদের জীবন, তারা তাদের মতো করে বাঁচতেই পারে। তাদের মনেই হতে পারে যে না আমাদের ছেলে মেয়ের ব্যাপারটা চাই না, আমরা দুজনে একে অপরকে নিয়ে খুব ভালো আছি। সমস্যা কোথায়? তাহলে বিয়ে ক্ষেত্রে কিন্তু অন্য কিছু দেখার আগে প্রত্যেক বাবা মায়ের এগুলো ভাবা উচিত। ব্যক্তিগত ডিসিশনটা ছেলে মেয়ের কি আজকে ছেলেমেয়েরা নিজেরা ঠিক করুন তারা বিয়ে করবেন কিনা, বিয়ে করার পরে তারা এক্স্যাক্টলি কি জীবনটা কাটাবে, তারা কেমনভাবে থাকবেন, কিভাবে বেড়াতে যাবেন, কেমন করে প্রত্যেক দিনের জীবনটা পরিচালনা করবেন, তা না করে মেয়ের মায়েরাও বেশিরভাগ সময় ইন্টারভিউ করে মেয়েদের জীবনও প্রচুর নষ্ট করছে, ছেলের মায়েরাও প্রচুর ইন্টারভিউ করে। বলে তো লাভ নেই। আজকে আমি পুরুষ অধিকার কর্মী মানে এটা নয় যে আমি এটা অস্বীকার করতে পারবো। তো তাদের জীবন একটু তাদের বাঁচতে দিন, আপনারা ছেলে মেয়েগুলোকে বড় হতে দিন, মিচিওর হতে দিন। আপনারা প্রত্যেকদিন এমন ভাব করছেন যেন ওনারা দুগ্ধপোষ্য শিশু, সব ডিসিশন আপনারা নিচ্ছেন কেন? আর তাদের মধ্যে বনিবনা না হলেও আপনারা বাবা মারা এসে জুটছেন, ওদের কথা বলতে দিন না দুদণ্ড। ওরা না একটা ওদের রেস্টুরেন্টে হোক বা বাইরে গিয়েও কোথাও নিজেদের মধ্যে সমস্যাটা মেটাবার চেষ্টা করুক। মানে আমার কথা সবার আগে এগুলো ভাবতে হবে। আপনারা বাবা মায়েরা নিজেদের সংযত করুন, আপনাদের প্যারেন্টিং তো জঘন্য। আপনারা প্রথমে এটাই জানেন না ছেলেমেয়েরা বিয়ে করতে চায় কি, শুরু করে দিলেন একটা চাপটি পেতে না পেতেই, বাবু তোকে বিয়ে করতে হবে, না তো লোকে কি বলবে, মামনি তোকে এখনই বিয়ে করতে হবে, না তো লোকে তো কি বলবে আমরা তোর পয়সা খাচ্ছি। ভাই আপনি তো মেয়েকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, তুই চাকরি করছে, সে যদি আপনাকে খানিকটা কন্ট্রিবিউট সংসারে করতেও চায় কি ক্ষতি? বাইরের লোক কি বললো তাতে তো কিছু আসে যায় না, ছেলের ক্ষেত্রে একই কথা সমান সত্যি। তো আমার কথা আগে এগুলো জানুন যে আপনাদের ছেলে মেয়েরা আগ্রহী কিনা। তারপরে বিয়ে না হতে হতে কদিন বাদে শুরু করলেন তোদের এখনো বাচ্চা হচ্ছে না, পাড়ার লোক কি বলছে, অমুক পিসি তমুক বলছিল, তমুক পিসি তাই বলছিল। আরে এটা ওদের জীবন, ওরা ডিসিশন নেবে ওদের বাচ্চা কাচ্চা হবে কিনা। আর কিছু প্রবলেম হলে আপনারা বলতে শুরু করছেন একটা বাচ্চা নেই তাহলে এসব ঠিক হয়ে যাবে। আজকের যুগে দাঁড়িয়ে এসব কোনো কথা? এটা কোনো কথা হতে পারে? ইভেন শুধুমাত্র মানে বিয়ের পরে নয়, আমি আমার পরিবারে বা আশপাশে এই কথাটা শুনতে শুরু করি, কেউ কিছু একটা করছে হয়তো কেবল করতে শুরু করলো, আপনি যেটা বললেন একদম সঠিক কথা, বাবা মারাই বলছে, বাইরের লোকে যেতে হচ্ছে না, যে আমরা নাতি নাতনির মুখ দেখে মরবো বিয়ের আগে। অনেকে আমাদের এখানে এসে বলে দিদি ঠাকুমা তো বয়স হয়ে যাচ্ছে, বাবা বললো তো ঠাকুমা চলে যাওয়ার আগে বিয়েটা দিতে হবে, কেন? আমি বুঝতে পারছি না। আপনি একটু প্রেশার ক্রিয়েট করছেন আরেকজন ওয়াই আমি বুঝতে পারছি না, ও ছেলে মেয়েগুলোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনার পরবর্তী প্রজন্মে এগোবে কিনা তার দায় কি ওরা নেবে, তার মাসুল ওরা গুনবে কেন? বুঝতে পারছি না কি সেটাই।
আর আরও একটা ইম্পর্টেন্ট কথায় প্রসঙ্গে বলতে চাই, দেখুন আজকের দুনিয়া না, এই যে অনেকে আছেন গে, অনেক ছেলেমেয়েরা অনেক মেয়েরা হয়তো লেসবিয়ান, এগুলো কিন্তু আজকের দুনিয়ায় দাঁড়িয়ে একটা কথা, এবং এগুলো কিন্তু হচ্ছে অনেক জায়গাতে আছে। এগুলো অন্যায় না অপরাধ, না মানা উচিত না মানা উচিত না, ডিফারেন্ট। আপনারা বাবা মায়েরা এগুলো স্বীকারও করতে চান না, এগুলো জানেনই না নিজেদের ছেলে মেয়ের সম্পর্কে। অনেক গে ছেলেকে আপনারা বিয়ে দিয়ে দিচ্ছেন, একটা মেয়ের জীবন নষ্ট করছেন। আবার অনেক মেয়ে আছেন যারা হয়তো লেসবিয়ান, তারা হয়তো কোনো মেয়েকে পছন্দ করেন, একসঙ্গে থাকতে চান, আপনারা জানেনই না তাদেরকে একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আরেকটা ছেলের জীবন নষ্ট করতে। কারণ আপনারা তো এগুলো নিয়ে কিছু জানতেই চাননি কোনোদিনও, আর জানলেও তো মানতে চাননি। সেই মেয়েগুলোর জীবন নষ্ট করছেন, ছেলেগুলোর জীবন নষ্ট করছে। তারা হয়তো নিজেদের মতো করে জীবনটা কাটাতে চেয়েছেন, আপনারা তো সেটা কিছুতে মানেনও না। ছেলে মেয়েগুলোর জীবন নষ্ট করছে, তাদের ঘাড়ে একটা ছেলেকে বা মেয়েকে চাপিয়ে দিয়ে তাদের জীবনগুলো নষ্ট করছে। রাইট। এখানে আমার মনে হয় শুধুমাত্র বাবা-মায়ের থেকে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল যারা গ্রোইং আপ চাইল্ড বা যারা বড় তারা হচ্ছে তো বলার সাহসই পাচ্ছে না, তাদেরকে বলতে হবে। কারণ তাদের বাড়িতে তো সেই পরিবেশই তৈরি হয়নি। আর বলে তাদেরকে এমন বাড়িতে এমন মেন্টাল টর্চার, কত ফিজিক্যাল টর্চারও করা হচ্ছে, ছেলেমেয়েগুলোর জীবন অতিষ্ঠ। আপনার আজকে এই পডকাস্টের মাধ্যমে যে বলছি, অপর পিঠে যারা শুনবেন তারা স্বীকার করবেন আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। আমার কাছে এরকম উদাহরণ আছে। অনেক ছেলেরা এসেছেন যারা নিজেরা জানেন, তার আগে তাদের বাড়ির লোক ইভেন জানেন, সেটা স্বীকার না করে তাদের অনেক মেয়েদের কাছে চাপিয়ে দিয়েছেন। সেই মেয়েগুলোর লাইফও নষ্ট হয়েছে, এই ছেলেগুলোও নষ্ট হয়েছে। মানে বাড়ির লোক টর্চার করছে বিয়ে করার জন্য, এটাও হ্যাঁ, মানে বাড়ির লোক স্বীকার করছে না তো, মানতে চাইছেন না তো, মানবেন না তো এই কথাগুলো। না মেনেও তাকে বলছে বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আপনারা তো জানেনই না আসল প্রবলেমটা কোথায়। তারপরে আপনারা এই কথাগুলো বলছেন, এত ইনমেচিওর আপনারা আজকের দিনে দাঁড়িয়ে। এত অশিক্ষিত, আমি বলবো ইনমেচিওর তো শুধু না, অশিক্ষিত। দিদি আমি পরবর্তী একটা প্রসঙ্গে চলে আসবো যে যাদের দুজনের সম্মতিতে যেখানে বিয়ে হচ্ছে, আমি এখন রিসেন্ট যে ইনসিডেন্টগুলো দেখছি যে কারোর সাথে যে ফিজিক্যাল ভায়োলেন্সগুলো হচ্ছে বিবাহ পরবর্তী সময় দুজনের সম্মতিতে বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে আমার আপনার কাছে একটা ডাইরেক্ট প্রশ্ন থাকবে যে লিগাল আমি বিয়ে করার সময় আমি যদি খুব শার্পলি মাথায় খুব সুস্থ মস্তিষ্কে আমার বিয়ে করার ইচ্ছে রয়েছে, অপর প্রান্তের মানুষটারও বিয়ে করার ইচ্ছে রয়েছে, আমি লিগালি কি কি প্রসিডিওর ফলো করব বা করব কি আমি আদেও যে সাপোজ একটা মাখা এলো আমার, যে পরবর্তীকালে যদি কোনো মেয়ে বা কোনো ছেলে আমার সাথে ভুল জিনিসটা করে বা কিছু একটা করতে চায়, আমার কি আগে এটা করে রাখা উচিত যে ডিভোর্সের পর কেউ অ্যালিউনি পাবে না, এই ধরনের জিনিস? এবার আপনাদের দেশে তো এগুলো এখনো তৈরি নয়, এই ধরনের আইনি কাগজপত্র আমাদের দেশে তৈরি হয় না। কিন্তু এখানে একটা বড় ফ্যালাসি আছে। ধরুন আজকে মেঘালয়ে যে ছেলেটি মার্ডার বলে, রাইট। এই মেয়েটি বাড়ির লোককে দেখিয়েছে সম্মতি আছে বিয়ে, আসলে তো সম্মতি ছিল না, ওদের একটু অন্য ছেলের সঙ্গে ইনভলভ। কেননা বাড়ির লোকরা সেই ছেলেটির সঙ্গে বিয়ে দেবে না, কারণ তারা, আমার ধারণা মেয়েটির বাড়ি অবস্থাপন্ন, ছেলেটি বোধহয় ওদের ওখানে চাকরি করতো খুবই অল্প টাকায়, বোধহয় মানে ওদের বোধহয় কাস্ট টাস্টেরও একটা প্রবলেম ছিল। বাড়ির লোকরা তো জানে মেয়েটির সম্মতি আছে, মেয়েটির তো আসলে সম্মতি নেই, তো বিয়েটি করে তারপরে এই ঘটনা ঘটলো। তো এবার এই সম্মতি আছে ব্যাপারটাও, এই মানে এই যে আমার কাছে যেহেতু বেশি পুরুষ কন্যাশিত আসেন, তাদের ক্ষেত্রে অপরপক্ষের মেয়েটির সম্মতি আছে কিনা এটাও কিন্তু অনেক সময় পুরো একটা মানে ভেগ কথা। আর মেয়েটি হলো বাড়ির চাপে পড়ে এটা করে নিচ্ছে, ভাবছে আমি বিয়ে করে আমি গিয়ে মজা দেখাবো। হয়তো তারও এরকম একটা অ্যাফেয়ার আছে বাড়ির থেকে, যেটা মানে না, যে মেয়েটিকে তৈরি করে বিয়ে দিতে চাইছে। আমাদের এখানে তো এখনো অনেক এরকম আছে। আবার এরকম হতে পারে ছেলের বাড়িতেও অনেক সময় এরকম হয়, ছেলেটির কোনো অ্যাফেয়ার আছে, বাড়ি থেকে সেটা মানেনি, যে কোনোভাবে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছে। তো আর আমাদের এখানে তো এই আইনি কাগজপত্র রেডি ব্যাপারটা এখনো নেই, যে প্রিন্যাপারটা এগ্রিমেন্ট কোনো কিছু নেই। তো এখানে ছেলের বাড়িতে অ্যাটলিস্ট এটুকু আজকাল বলতে চাই যে মেয়েটির খোঁজ খবর নেওয়া নেতৃত্ব এজেন্সি দিয়েও তো খোঁজ নেওয়ান, কারণ ছেলের বাড়ির খোঁজ খবর কিন্তু মেয়ের বাড়ি থেকে নেওয়া হয়। মেয়ের বাড়ির খোঁজখবর কোনো ছিল না। নারী সোশ্যাল মিডিয়ার যুগে তো সাংঘাতিক অনেক প্রবলেম তৈরি হয়েছে। মেয়েটির আগে হয়তো বাড়ি থেকে চলে গিয়েছিল, আগে বিয়ে হয়েছে, সরকার তো দুবার বিয়ে হয়েছে, তার বাচ্চা আছে, এরকম ইনসিডেন্টও আমাদের কাছে এসেছে। তো এই তখন ছেলের বাবা মা এসে বলে, দিদি তখন তো আমাদের কাউকে চেনেই না, পাগল বিয়ে করার জন্য, তারপরে বিয়ের 2 মাস বাদে এই ঘটনা। তখন তো সেই বাবা মাকেই নিয়ে আসছেন। তো খোঁজ খবরটা খুব ইম্পর্টেন্ট। বা এরকম অনেক আছে, আমি আপনাকে বলি একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ধরুন মেয়েটির আগে বিয়ে হয়েছিল, এই ছেলের বাড়ি সেটা জানেন, বা ছেলেটিও হয়তো ডিভোর্সি আগে, বা ছেলেটির হয়তো এটা প্রথম বিয়ে, এরকম হয় অনেক। মেয়েটির হয়তো আগে 498 হয়েছিল শ্বশুর বাড়ির থেকে, করার পরে মেয়েটি চলে এসেছে, তারপরে মামলাটি মিটে গেছে, তারপরে এখানে বিয়ে হচ্ছে। সেই ক্ষেত্রে না ভীষণ জরুরি জানা যে মেয়েটির এই 498 এজে করেছিল, কারণ মেয়ের বাড়ির থেকে সর্বদাই বলা হবে, আমার মেয়েদের কি জানেন তো এত অত্যাচার করতো, আমরা তো নিয়ে এসেছিলাম, নয়তো মেয়েটি প্রাণে মারা যেত। কিন্তু আমার মনে হয় ছেলের বাড়ির খোঁজ নেওয়াটা ভীষণ জরুরি। সেই সেই আগের ছেলের পাড়ায় গিয়ে বা সমস্ত নানান মাধ্যমে খোঁজ নিয়ে এই 498 এটা ফলস না সত্যি, আর মেয়েটি আগের বিয়েতে কত টাকা পয়সা নিয়েছে। অনেকেই বলে নিইনি, পরে কিন্তু আমাদের কাছে এরকম বহু উদাহরণ জানা গেছে যে অনেক টাকা পয়সা নিয়েছে এবং এটি ফলস ছিল।
বিয়ের পরে জানতে পারছে। এই খবরগুলো কিন্তু খুব জরুরি, হ্যাঁ? যে এবং আমি তো বলব মেয়ের বাড়িতেও সেটা দরকার করা। যে একটি ছেলের যখন এরকম হয়তো 498 ছিল, এনারা খবরই নিলেন না, সেটা সত্যি না মিথ্যে, সেটা কি হয়েছিল সেই মেয়ের বাড়িতে দরকার হলে খোঁজ নেওয়া ডেফিনিটলি উচিত। মেয়ের বাড়িতে তো না দিলে বিয়ে দেওয়া উচিত নয়। আমি তো কখনোই এটা বলব না যে আপনারা না জেনে বিয়ে দিয়ে কেন দেবে? আপনারা মেয়েকে যখন আবার দ্বিতীয়বার বিয়ে দিচ্ছেন, যদি আপনার মেয়েও ডিভোর্সি হয় তাহলে আপনাদেরও তো জেনেই বিয়ে দেওয়া হচ্ছে। ও ছেলের বাড়ি মোটে খোঁজখবর নেন না। আমার এখানে সেদিনই একজনরা এসেছিলেন, বললেন দিদি পরে জানতে পেরেছি ওটা ফলস 498 এবং ওরা বলেছিল একটাও টাকা নেয়নি, কিন্তু তারপরে আমরা জানতে পেরেছি একটা ভালো টাকা নিয়েছে এবং মেয়েটি সেকেন্ড টাইমও একই জিনিস করেছে। তারপরেই তো আমাদের কাছে এসছেন, নয়তো আসতেন না। তো এই খোঁজ খবরগুলো নেওয়া কিন্তু খুব জরুরি এবং সেক্ষেত্রে তো মেয়ের বাড়ি থেকে মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে মিথ্যা কথা বলা হয়। মেয়ে বাড়ি যেটা বলা হয় নিজের, সেটা দেখা যায় নিজের নয়। এই খোঁজগুলো কিন্তু নেওয়া উচিত। বাবার যে চাকরির কথা বলা হয় সেই চাকরি তো অনেক সময় মিথ্যে। খোঁজ খবর কিন্তু নিতে হবে, তাতে কিন্তু কোথাও ছোট হয়ে যাওয়ার দরকার নেই। পড়াশোনা বললে সার্টিফিকেট দেখাতে বলতে হবে, এগুলো কিন্তু করতে হবে। তাহলে মেয়ে চাকরি করলে মেয়ের চাকরির জায়গায় খোঁজ নেওয়া উচিত। এই মেয়েটি সেখানে যে চাকরিটি করে সেটা পার্মানেন্ট নাকি সেটা কন্ট্রাকচুয়াল, বা মেয়েটির সেইখানে অ্যাটিচিউড কিরকম, সেখানে সবার সঙ্গে কিরকম বিহেভিয়ার, এগুলো কিন্তু খোঁজ খবর পাওয়া উচিত। আমি একটা বিষয় আসবো ডাউরি নিয়ে, মানে এখনো অনেক জায়গায় প্রবলেম রয়েছে, এখনো অনেক পুরুষ বিয়ের থেকে, সেই বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন? না, তার ডাউরি তো দেওয়াও অপরাধ। তা মেয়ের বাবারা দেন কেন? আজকাল চিরকালই তো ছিল ডাউরি তো দেওয়াও অপরাধ। তাহলে মেয়ের বাবারা দেন কেন ডাউরি? তখনই কেন বলেন না এখানে আমি মেয়ের বিয়ে দেব না? সেই মেয়েই বা কেন বিয়ে করতে রাজি হয়? কারণ তখন করেন কি ওনারা, ভাবেন এইসব দিয়ে গেলে শ্বশুরবাড়িতে আমার খুব সম্মান বাড়বে, বলে যতটা পারেন বাবার থেকে আদায় করেন। তারপরে গিয়ে যখন শ্বশুরবাড়িতে বনিবনা হচ্ছে না, তখন ওইটাকে ওনারা দেখাতে চান যে ডাউরি চাওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ছেলের বাড়ি একটা কাজ করতে পারেন। ছেলের বাড়ি কিন্তু স্ট্যাম্প পেপারে মেয়ের বাবাকে দিয়ে লিখিয়ে নিতে পারেন যে আমি যা দিচ্ছি স্বইচ্ছায় দিচ্ছি, আমার মেয়েকে দিচ্ছি এবং এটা কিন্তু কোনো ছেলের বাড়ি থেকে ডিমান্ড করা হয়নি। এটা কিন্তু লিখতে পারেন। আর এই যে টাকা পয়সা দেওয়ার ব্যাপারটাও তো অনেক জায়গায় থাকে, বলেন যে ছেলের বাড়ি নাকি টাকা পয়সা চেয়েছে, ছেলের বাড়িও কিন্তু সেটাও লিখিয়ে নেওয়া উচিত এবং বলা উচিত সব টাকা আপনি আপনার মেয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, আমাদেরকে কিন্তু কিছু দেবে না। ক্যাশ তো নেবই না, আর যা টাকা দেবেন মেয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। দিদি আমি এবার জাস্ট পুরুষদের নিয়ে কথা বলছি। পুরুষ ভায়োলেন্সের সংখ্যা বাড়ছে, আমরা দিন দিন ক্রমাগত দেখতে পাচ্ছি। কেসও হয়তো অনেক বেশি পড়ছে বা ইয়ে হচ্ছে। আইন কি কোথাও বদলাচ্ছে, বা এখনো আইন বায়াসড, বা গভর্নমেন্ট ভাবছে যে এবার কিছু চেঞ্জ করার প্রয়োজন রয়েছে? এই বিষয়টা নিয়ে কি আইন 100% বায়াস এখনো। আইন ভাবছে না, কারণ হচ্ছে আইন ভাবছে না, না। মানে চেঞ্জ করার কোনো ইয়ে নেই? এখনো ভাবছেন না, কারণ ওনাদের কাছে কোনো ডেটা নেই, কোনো স্ট্যাটিস্টিক্স নেই। যেটা তো আমরা আমাদের কাছে আছে। এক্স্যাক্টলি। কারণ নিচ্ছেন নাকি ওনারা আমাদের থেকে? কেন মানে ওনারা কেন নেবেন? আমাদের তো ওনারা মনে করেন না যে আমরা যথেষ্ট যুক্তিনিষ্ঠ বা আমাদের কাছ থেকে সত্যতা পাওয়া যাবে। আমরা কি তাই? আর সেই জন্য বারবার একটা মেন্স কমিশনের কথা বলছি। যেখানে গেলে আজকে ওমেন্স কমিশনের থেকে ওনারা বছরের শেষে তথ্য নেন। একটা মেন্স কমিশন হলে তাহলে তার থেকেই মানুষরা যাবেন ওখানে, তথ্য দেবে যে আমরা এত 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 অত্যাচারিত। সেই তথ্যটা গেলে তখন ওনাদের কাছে ডেটা থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে। তখন ওনারা ভাবেন বাবা এত পুরুষ মানুষের অত্যাচারিত, এত পুরুষের বাড়ির থেকে কমপ্লেন আসছে, তাহলে তখন একটা তার তৈরি হবে সবকিছু, তখন আইন বদলের কথা আসবে। আজকে কোথায়? আজকে ওনারা সবটাই ভাবছেন বিচ্ছিন্ন ঘটনা। যাই ঘটছে সে মানে ব্লু ড্রামের ক্ষেত্রেও বিচ্ছিন্ন ঘটনা, আর মেঘালয় মার্ডার। আর বহু তথাকথিত কোট আনকোট ফেমিনিস্টরা আছেন যারা কথায় কথায় দেখিয়ে দিচ্ছেন 789 জন পুরুষকে মার্ডার করা হয়েছে, সেখানে মহিলা এত মার্ডার হয়েছে। কোথায়? আর যখন পুরুষ মানুষ যে আত্মহত্যা করছেন সগুণ বেশি, তখন তো সেই নিয়ে কথা হয় না। আমি ডাউরি ডেফিনেটলি ডাউরি ডেথ আছে। ডাউরি ডেথ কোথায় আছে? এখনো মানে খুব প্রত্যন্ত গ্রাম অঞ্চল বেশি। আমার কথা শহরাঞ্চলে যে ডাউরি, তাহলে মেয়ের বাবা ডাউরি দেন কেন আমি জানতে চাই। আমার মনে হয় পুরুষ সুসাইডের অর্ধেকের বেশি কেস আমাদের কেসেই পড়ে না। তাই তাই। আর আমার কাছে কথা তাও নয়, এই ডাউরি যে ডেথ, তাহলে মেয়ের বাবা ডাউরি দেন কেন? আমি গ্রামাঞ্চল ছেড়লাম, সেখানে না কোনো আলো পৌঁছয়নি, মেয়েদের বিয়ে দিতেই হবে। শহরাঞ্চলে ডাউরি দেওয়া হয় কেন? আমি তো ডাউরি ডেতে তো না অনেক শিক্ষিত মহিলাও থাকছেন, তাহলে সেইখানে তার বাবারা দিচ্ছেন কেন বিয়ে? এটা আমি জানতে চাই কেন? তাহলে তো ডাউরি ডেথ কমে যাওয়া উচিত। 100 বার। আপনার কাছে যে কেসগুলো এসছে পুলিশ ভায়োলেন্সের, আপনি নিজে দেখেছেন, সেই কেসগুলো নিয়ে জেনেরিক একটা প্রশ্ন, সেগুলো কি গভর্নমেন্ট আইনের কিছু হচ্ছে, মানে কিছু দেখুন আগের থেকে এইটুকু হয়তো বদলেছে। পুলিশের কাছে মেইল টোলগুলো যায় অনেক সময়, তাতে সেটা দেখে পুলিশরা আজকাল ডেকে ডেকে পাঠাচ্ছেন ছেলের বাড়িকে যে কি ব্যাপার কি হয়েছে, এগুলো হয়। উমেন্স কমিশনও আজকাল
আমাদের ছেলেরা তাদের মায়েরা অনেক কিছু মেল করছেন, অনেক সময় উমেন্স কমিশন থেকেও আজকাল এটা হচ্ছে যে কিছু ছেলেকে ডেকে পাঠানো হচ্ছে যে সত্যিই কি ব্যাপারটা হয়েছে কি না হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আর যেটা আরেকটা হয়েছে, বাংলা জুড়ে আমাদের অল বেঙ্গল মেন্স ফোরামের লিগাল প্যানেল আছে, সেখানে কিছু লয়ার নিশ্চয়ই তৈরি হয়েছে যারা কিন্তু ছেলেদের জন্য জীবনপাত করে দিচ্ছেন, এবং তার মধ্যে অনেক মহিলা লয়ার আছে, তারা জীবনপাত করে দিচ্ছে। সেখানে কিন্তু আমরা অনেক সময় হচ্ছে যে মেনটেন্যান্স ক্যান্সেল করাতে পারছেন তারা, অনেক কিছুতেই কোয়েশ্চেন হচ্ছে, অনেক কিছুতেই ছেলেরা মাথা উঁচু করে বেরিয়ে আসতে পারছে, এটুকু ডেফিনেটলি হয়েছে। দিদি, আমরা সিনেমাতে অনেকটা লম্বা সময় ধরে দেখে যাচ্ছি, যেটা আমার পার্সোনালি মনে হয় যে ফেমিনিজম করে আমরা মেকার্সরাও যারা বলিউড রয়েছে বা বিভিন্ন প্রান্ত থেকে নারী ইয়েকে প্রমোট করতে গিয়ে কোথাও গিয়ে ডিমিং করে দেওয়া হচ্ছে। বহুদিন ধরে পুরুষতন্ত্র যদি আমি শব্দটা উল্লেখ করি, বা পুরুষদের ছোট করে দেখানোর বা পুরুষদের যে ব্যাখ্যা লাগে না এই বিষয়টাকে দেখানোর, এটা কি কোথাও গিয়ে লম্বা টাইম ধরে প্রমোট করছে আমরা সবাই জানি। এটা কি ইম্প্যাক্ট করেছে একটা টাইমে মিসেস সিনেমাটা যেমন? এর মধ্যে পুরুষ মানুষের একটা বিরাট ভূমিকা আছে, কারণ যারা বানাচ্ছেন তারাও পুরুষ, অভিনয় করেন তারাও পুরুষ। তারা কি কোনোদিন প্রতিবাদ করেছেন? আমি জানতে চাই। তারা কোথাও গিয়ে বলেছেন যে এটা কেন হচ্ছে? তারা তো বলতে চান না। তার মধ্যে দুই একটা স্ট্রেস সিনেমা হয়তো বেরিয়ে আসে, তাই বলে কিন্তু পুরুষ মানুষকে মহিমান্বিত করার সিনেমা অ্যানিমেল হতে পারে না, একেবারেই নয়, একেবারেই হতে পারে একেবারেই নয়। সেটা টক্সিক, সেটা ভুল। নর্মাল পুরুষ মানুষ যারা আমাদের, আমি বলি যে ভারতবর্ষের যে 90% যে পুরুষ মানুষ, সেটাকে রিপ্রেজেন্ট মধ্যবিত্ত শিক্ষিত, যে বাবা কাকা ভাই দাদা ছেলে স্বামী, তাদের নিয়ে কটা সিনেমা আছে, তাদের জীবন যুদ্ধ, তাদের বেঁচে থাকা, তাদের মানে সবকিছু পেরিয়ে এগিয়ে আসা, যেরকম এই নর্মাল মহিলাদের নিয়ে সিনেমা হয়েছে। মানে আমাদের এখানে পুরুষের স্টোরিটা আসলে খুব আনইন্টারেস্টিং, বুঝেছেন তো? একেবারে। ওই তাই জন্য সেটা নিয়ে গল্প হয় না। আর দেখবেন মহিলা এগিয়ে যাওয়া মানে মনে হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং স্কুল, মহিলাদের এগিয়ে যাওয়া মানে সেটা জীবন যুদ্ধের। দেখবেন এই যে ডেলিভারি বয় গার্লদের একটুখানি বলেই তাদের এরকম মহিমান্বিত করা হয়েছে, যে মানে যারা উবের চালাচ্ছেন মহিলারা হলেই তারা মহিমান্বিত। কিন্তু এত যে ডেলিভারি বয় এই বৃষ্টিতে ভিজে সবকিছু আপনাদের খাবার দিচ্ছে, তাদের নিয়ে আমরা কেউ ভাবি? বা আমাদের যখন এই যে এত ক্যাব ড্রাইভার, এত র্যাপিডো ড্রাইভার ছেলেরা, তাদের নিয়ে কোনো দিনও স্টোরি, মানে এটাই নর্মাল আর কি, এরা এটাই করবে। কিন্তু একটা মহিলা ওটা করলে, তাহলে মহিলারা আপনারা সমান অধিকারের কথা কি করে বলেন? ভাবা উচিত ছিল না? তাহলে তারা তো দুটোই সমান, তাহলে আপনারা ওটাতে করে আপনারা মহিমান্বিত করার কথা কেন ভাবেন? তাহলে তো আপনারা সমান, যে একটি ছেলেও চালাচ্ছে র্যাপিডো, আমিও চালাচ্ছি র্যাপিডো, কিন্তু ওটা করে আপনারা মহিমান্বিত হচ্ছেন কেন? হচ্ছেন ওয়া তো তাহলে কথা ছিল না। আমার পুরুষ মানুষের গল্প জানলেন সবসময় ভেরি আনইন্টারেস্টিং। এই জন্য পুরুষ মানুষের মানসিক স্বাস্থ্য নিয়েও কোথাও আলোচনা হয় না। পুরুষ মানুষের আবার মানসিক স্বাস্থ্য কি? পুরুষ মানুষ খাটবে পিটবে রোজগার করে আনবে, সবাইকে খাওয়াবে, যে জুটলে নিজে খাবে, না জুটলে ছেঁড়া জামা করবে, এরকম করে করবে। এটা পুরুষকে আমরা ছোটবেলা থেকে বড়ই করি এইভাবে, তার নিজের চাওয়া নিজের পাওয়া, নিজের জন্য বিলাসিতা, নিজের কিছু। কটা পুরুষ মানুষ রোজগার করে নিজের বিলাসিতার পেছনে টাকা খরচা করে আমার বলতে পারবেন? আপনার নিজের বাড়ির বাবা কাকাকে আপনি কতবার দেখেছেন এগুলো করতে? বলুন তো। মেয়েরা কিন্তু আজকের দিনে, আমি আমাদের মা কাকিমা এদের কথা বলছি না, আজকের দিনে মেয়েরা যারা রোজগার করছেন, মোটামুটি ওয়েল টু ডু ফ্যামিলির মেয়ে, তারা কিন্তু নিজের পেছনে খরচা করার কথা ভাবেন সবার আগে। কিন্তু আজও কিন্তু ছেলেরা চট করে এখনো ভাবেন না, কিন্তু চট করে নিজের পেছনে খরচা করার কথা যথেষ্ট দ্বিধান্বিত তারা এখনো ভাবেন বলে, কেউ করেন না আমি বলছি না তো, একেবারেই তাই। আমাদের দেশে আমার কোথাও গিয়ে মনে হয়, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ফেমিনিজম যখনই নিয়ে আমরা কথা বলেছি, ফেমিনিজম নিয়ে যে কথাটা হয়েছে সমানাধিকারের কথাই হয়নি। না। আমরা ফেমিনিজম নিয়ে যখন কথা বলছি মোস্টলি, আমি দেখছি যেটাকে প্রমোট করা হয় যে ওই ছেলেটা সিগারেট খাচ্ছে, আমিও সিগারেট খাবো। আরে ভাই, ও যেটা করছে ওটা তো এমনি খারাপ। আর তাদের শুধু না, আমাদের এখানে ফেমিনিজম মানে কি, নারীবাদ মানে কি বলতো, মেয়েরা কিছু পায়নি। এক্স্যাক্টলি, হ্যাঁ। আরে স্বাধীনতার ৭৭ বছরে আবার উদযাপিত হবে, তা মেয়েরা যদি এখনো কিছু না পেয়ে থাকে আর কবে পাবে? সবই তো মেয়েদের জন্য এখানে করা হয়েছে। কিন্তু সেইখানে প্রশ্ন আছে যে আমাদের দেশে নারীতে নারীতে বৈষম্যই দূর করা যায়নি। একটা প্রিভিলেজ ক্লাসের নারী সব নিয়ে বেরিয়ে গেছে, তাদের মুখে সব আলো। সত্যিই তো এদেশে পরিযায়ী শ্রমিক, খাদান শ্রমিক, এই যে ধরুন আনস্কিল লেবার শ্রমিক, যারা আপনার বাড়িতে কাজ করে, তারা কি সত্যিই কিছু পেয়েছেন? পাননি তো। তাহলে সেই দিয়ে যে প্রিভিলেজ নারী, আমাদের কোনো চিন্তা আছে? আমরা সবসময় চাই ওরা কিছু নাই পাক, আমরা সব পাবো। কেন? নারীতে নারীতে বৈষম্য তো দূর করতে পারিনি আমরা, আমাদের কিন্তু সে চিন্তা নেই। তেমনি 10% পুরুষ মানুষের হাতে সক্ষমতা,
টাকা পয়সা ক্ষমতা সব, তারাও ভাবছেন বাকি 90% পুরুষ ভাড়মে যায়, আমাদের হাতে তো সব আছে, আমরা বিপদে পড়লে ঠিক বেরিয়ে যাবো, এর জন্য কিছু করার কি দরকার আছে? সব গন্ডগোলটা এখান থেকে, বুঝেছেন তো? আমরা যতবার ফেমিনিজম রিলেটেড ওরিয়েন্টেড সিনেমা দেখছি আমরা অসভ্যতা দেখছি অ্যাকচুয়ালি, বাট যেটা তো পুরুষ করলেও খারাপ সেটাকে খুব বলছে না, কিন্তু যে আমি সেই কাজটা একটা ভালো কাজ যেটা পুরুষ উচ্চতায় গিয়ে করেছে খুব একটা ভালো জায়গায়, সেটা নিয়ে আমি দেখি ফেমিনিজমে কম কথা হয়। হচ্ছে যেটা বাইরে দুটোর সময় পুরুষ মদ খাচ্ছে, যেটা ইটসেলফে খারাপ জিনিস, আমি যদি সেটাকে আমি কেন করতে পারি? এক্স্যাক্টলি এটা ফেমিনিজমের আবার আমার হয় এখানে মোটো হয়ে দাঁড়িয়ে সেটা যেন আমার করতে দেওয়া হচ্ছে না, তাহলে একদম সমান হচ্ছে। একদম আমি এগুলো এটাই একটা বলছি। কিছু জায়গায় জি5 একটি সিনেমা এসেছিল, তাইনিকু হইচই মিসেস বলে, সেখানে একটা মেয়েকে দেখাচ্ছে, সেই মেয়েটি নাকি ইন্টারন্যাশনাল নাচের স্কুল চালায়, সব চালায়, তিনি একটি ডাক্তার ছেলেদেরকে ওরা বিয়ে করতে চলে গেলেন, তারপরে তিনি সবকিছু শুধু রান্না করতে বসলেন। কেন? আমার কথা তুমি বিয়ের সময় কেন বলে নাওনি যে আমার একটি নাচের স্কুল আছে, আমি কিন্তু সেটা চালাবো, আমার এই একটা জীবন আছে, এদিকে তুমি গাড়ি চালাতে পারো, তবে তুমি তোমার বরের গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেলে যখন বাড়ি ছাড়ছো তখন, কেন তোমার আগে সেগুলো কেন তুমি বলে নাওনি? তুমি হঠাৎ করে সেখানে রান্না করতে ঢুকে গেলে কেন? তুমি একটা ডাক্তার ছেলে থেকেই তুমি তার গলায় ঝুলে পড়লে, তোমার আগেই তো এগুলো বলা উচিত ছিল যে আমার কিন্তু এটা জীবন, আমি কিন্তু এগুলো করি, আমি কিন্তু এগুলো করবোই, আমি কিন্তু গিয়ে ওরকম ওটা করবো না। হ্যাঁ, আমি বলি না, রান্না করা, বাসন মাজা, ঘর মাজা সব হচ্ছে ভেরি নর্মাল লাইফ স্কিল, ওর মধ্যে কোনো ছেলেদেরও প্রত্যেক ছেলে শেখা উচিত, কিন্তু তোমার তো আগে, তোমার এটা আমি একটু আগে যে মেয়েদের সম্পর্ক বলছিলাম, ছেলেদের সম্পর্ক, আগে তো তোমায় বলে নিতে হবে তুমি কি চাও। তুমি বলছোই না তুমি কি চাও, তুমি ওরা সেখানে গিয়ে বললেও মিথ্যে কথা বলছো তুমি। আর তুমি রান্নাঘরে ঢুকে যাচ্ছ কেন? তুমি রান্নাঘরে ঢুকে যাচ্ছ গিয়ে, তোমার তো আগে থেকেই বলে আসা উচিত যে আমি কিন্তু এগুলো করব, কিন্তু আমার লাইফটা কিন্তু আমার থাকবে, আমি এগুলো করি। আপনি তো সেটা জেনেই আমাকে নিতে এসছে, তাহলে কেন এই জিনিস হবে? আর ওখানে গিয়ে একেবারে দুঃখে সব অস্থির হয়ে যাচ্ছে, আবার যাওয়ার সময় তুমি বরের গাড়িটাই নিয়ে চলে যাচ্ছে, সেটা কেন? এগুলো তো ঠিক না, এগুলো তো ফেমিনিজম হতে পারে না। আমি একটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে যে কেসগুলো আমাদের কাছে আসছে ঠিক আছে, মেন্টাল হেলথের প্রচুর প্রবলেম রয়েছে। আমি পুরুষদের ক্ষেত্রে বলছি যে পুরুষরা এমনি সোচ্চার নন, কোনোদিনই ছিলেন না যে এসে কথা বলবেন। এখন কি সংখ্যাটা আপনাদের কাছে বাড়ছে যে এই অবস্থায় আসার আগে অবধি যে কেউ সুইসাইড করছে বা কারোর সাথে কিছু একটা খারাপ হয়ে গেছে তার আগে, যে দিদি আমার সাথে এই খারাপটা হচ্ছে আমি নিতে পারছি না, মানে এটা কি আমার কাছে তো বেশিরভাগ বেড়েছে? এসে এটা বলেন দিদি সুইসাইড করবে, মানে এটা কি বলছে এখন? আমি সেটাই জিজ্ঞেস করছি। দিদি সুইসাইড করে ফেলবে, বললাম ভালো প্ল্যান করে এসছেন, কিভাবে করবেন? মানে তো আমার কাছে অনেক ইয়ে আছে, ওই হেমলক সোসাইটি মনে, কারণ আমি অনেকগুলো জানি কিভাবে করতে, আপনি করবেন বলবো আমি, কারণ কোথায় গিয়ে করবেন ডিসাইড করুন, তার কারণ আর কিভাবে করবেন, কারণ সেটা ইম্পর্টেন্ট, আপনাকে দেখতে হবে যাতে করার পরে ফেসবুকে ছবিটা ভালো করে দেওয়া যায়, কারণ আমি জানি তখন তাদের কিন্তু আমার জ্ঞান দেওয়ার সময় নয়, যে হ্যাঁ সুইসাইড কেন করবে, সুইসাইড করলে এটার সময় না, আমি যত লাইকলি যাচ্ছি আস্তে আস্তে উনি কিন্তু নর্মাল হচ্ছে, ক্লাসে বলে না দিদি এখন যা বুঝলাম সুইসাইড এখন করবো না, আমি এখন লড়াই করবো, ভেরি গুড, সুইসাইড কালে পোস্টপন, আবার যদি কখনো মনে হয় এখানে চলে আসবেন, আমি শুরু থেকে শুরু করব। তো আমি জানি যে তাকে তখন আমার এটা বলাটা কিন্তু না, কেন আপনি সুইসাইড করবেন, সুইসাইড করা ভীষণ অন্যায় না, তখন আমার লাইটলি নিতে হবে, হ্যাঁ পদ্ধতি ঠিক করেছেন, কোথায় করবেন ঠিক করেছেন, আর তাহলে বলুন কিভাবে হবে, কারণ ফেসবুকে একটা ছবিও দিতে হবে, তারপরে সেইটা যেন খারাপ না দেখায় এটা আপনাকে বুঝতে হবে, কিন্তু করে আমি ওনাকে এটাও বলি যে আপনি সুইসাইড করলে কি লাভ হবে, এটা আমি জানতে চাই, তো কি লাভ, না অফিসের চেয়ারেও কালকে থেকে অন্য কেউ বসবে, পাড়ার বন্ধুরা মাসখানেক একটু খারাপ লাগবে, আর যে ওয়াইফের জন্য আপনি করতে যাচ্ছেন তিনি অলরেডি আপনাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আপনি মারা গেলে কিন্তু সে ফট করে চলে আসবে আপনার সব সম্পত্তির অধিকার লিখতে, এটা ভুলে যাবে না, তাহলে কিসের জন্য সুইসাইড? বুঝতে পারছি না, আপনার ওয়াইফ হয়তো এসছে আপনার কাছে 1.5 বছর 2 বছর, কিন্তু ছেড়ে যেতে চাইছেন যাদের, সেই বাবা মা হয়তো আপনাকে 30-35 বছর অব্দি বড় করেছেন, আলটিমেটলি বুড়ো বুড়ি দুজন কিন্তু সারা জীবন ভুলতে পারবেন না ছেলের শোকটা, আলটিমেটলি এই লোক দুটো কষ্ট পাবেন, তাহলে এখন কি করবেন? তখন বলে যে না বেবি সুইসাইড করো না, তাহলে লড়াই করো, আমার আলটিমেট লক্ষ্য কিন্তু এটা যে এই ছেলেটার ভূতের থেকে সুইসাইডের ধারণাটাকে উপড়ে ফেলা, তো সেই কাজটা করতে হবে। এরা কি হয়, অফিসেও এত কাজের চাপ, বাড়িতে এরকম প্রেশার, সবকিছু মিলিয়ে একটা তালগোল পাকিয়ে যায়, তাকে তখন জ্ঞান দেওয়াটা ইম্পর্টেন্ট না, তাকে তখন লাইট কথাবার্তা বলে তার ভেতর থেকে ওই ভূতটাকে নামিয়ে দিতে হবে। আমি বলছি ছেলেরা প্রবলেমের শুরুতেই এখন আসছে। সেটা আজকাল বিয়ের আগেও অনেকে আসছে, যেটা আপনি শুরুতেই বললেন যে কি করা উচিত, বিয়ের আগে ছেলের মা বাবা ছেলে সবাই আসছেন যে কি করা উচিত, মা বাবাকেও বলে দিচ্ছে অনেক কিছু, যে এগুলো এগুলো করবেন না, এগুলো ছেলেরা তো জেনারেলি বলতে চায় না কিছু হওয়ার আগে, যতক্ষণ না শেষ অব্দি না, আজকাল কিন্তু বহু ছেলেই হয়তো মনে করছে যে এই সম্পর্কটা একটু মুশকিল হয়ে যাচ্ছে বা টিকিয়ে রাখা যাবে কিনা, বা কোনো একটা কেস হতে পারে বা অসুবিধা, সেই সময় থেকে কিন্তু নক করতে শুরু করছে, এটা কিন্তু একটু হয়েছে। আর এতে কোনো অনেকে আছে যারা সহ্য করে যাচ্ছেন, এই যে এত সুভাষ চলে গেলে, মা পুনিত শর্মা, পুনিত খুরানা, মানব শর্মা সব চলে গেলে, বহু অতুল সুভাষ এরকম জীবন মৃত হয়ে বেঁচে আছে, বহু ঘরে ঘরে,
আমি আপনি জানি। এর আগে তো বাবার সাথে সুধাংশু দাস এভাবেই গেছেন। অবশ্যই তুমি ১.৫ ঘন্টার ভিডিও আর ২৪ পাতার নোট রেখে যাননি, তাই কেউ জানেন না। আমরা ইনভলভ ছিলাম বলে আমরা জানি। কিন্তু ঘরে, ঘরে এরকম বহু অতুল সুভাষ রয়েছে, তারা জীবন মৃত হয়ে বেঁচে আছে। অনেকে বাচ্চার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছেন, অনেকে বাবা-মা কিভাবে এটা সহ্য করবেন এই ভেবে বেঁচে আছেন। অনেকে ভাবছেন পাড়ার লোকে কি বলবে, অফিসে আমি কি জবাব দেব? এ সাহসই নেই এই জায়গাটা থেকে বেরিয়ে আসা। আবার একটা কথা সন্দেহ সমান শুনতে অনেকে কিন্তু বউকে ভালোবাসেন। বউয়ের সঙ্গেই থাকতে চান ভেবে সহ্য করে যাচ্ছেন সবকিছু। আমার প্রবলেমটা হচ্ছে সাপোজ প্রথমে আমি লোকাল থানায় গেলে আপনাদের কাছে কি খবর রয়েছে যে লোকাল থানা আমি গিয়ে বলছি যে দাদা আমার সাথে না এটা হচ্ছে। কিছু দরকার নেই, এখন তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা। সমস্ত থানার মেল আইডি আছে। আইদার আপনি মেল করে দিন একটা, আর আপনি তো জিডি বা এফআইআর করতে যাচ্ছেন না। তাহলে মেল করে ইনফরমেশন দিয়ে দিন অথবা রেজিস্টার্ড উইথ এডি পোস্ট করুন। গেলে কিন্তু নানান প্রশ্নের সম্মুখীন হবেন। আপনার এন্টারটেইন আপনাকে নাও করতে পারে। আমরা কাউকে যেতে পরামর্শ দিই। ওকে। আপনি মেল করুন। আপনার অনেক সময় হয় একটু গ্রামের দিক বা কারো মেল বোঝে না, রেজিস্টার্ড উইথ এডি করে দিন, আপনার কাছে প্রমাণও রইল। আপনার সমস্যাটা জানিয়ে। আমি একটা লাস্ট প্রশ্ন করছি যে অনেক পুরুষ মানুষ এখন জানতে পেরেছে যে হয়তো জানতে পারছে ভেতরে যে তাদের স্ত্রী পরকীয়াতে যুক্ত বা অন্য কোনো বিভিন্ন বিষয়ে যুক্ত এবং হাফ ওয়েতে চলে এসছেন ম্যারেজের, সেখান থেকে সলিউশনটা কি? সেই দেখুন, আমি একটা কথা বলি, এগুলো জানলে দুটো রাস্তা হয়, আপনি সহ্য করে সারা জীবন থাকবেন, নয়তো আপনি ওখান থেকে পেছন ফিরবেন। বহু পুরুষ এটা কেন সহ্য করে বলুন তো? ওই যে মান সম্মান। না বাচ্চা ছেড়ে যেতে পারবো না দিদি, বাচ্চাটাকে ছেড়ে কি করে থাকবো, এই ডিসিশন আপনাকে নিতে হবে। আর এই বাচ্চা আইদার আপনাকে আরেকটু বড় হলে আপনার গায়ে হাত তুলতে শুরু করবে, নয়তো মায়ের মতনও হতে পারে, নয়তো আপনাকে মানবে না, আপনাকে যে ভীষণ বড় হয়ে দেখবে এর কিন্তু কোনো মানে নেই। কাজে ওখান থেকে পেছন ফিরতে হলে আপনাকেই ফিরতে হবে। আর আপনি যদি মনে করেন এই ক্রাইসিস গুলো সহ্য করে পারবেন, সেটা আপনার বিষয়। কোথাও না কোথাও গিয়ে তো দেয়ালে পিঠ ঠেকলে পেছন ফিরতে হয়। এটা পুরো আপনাকে ডিসিশন নিতে হবে। চাইলে আমাদের কাছে আসবেন কিনা সলিউশন বা হবে বলে জানি না, সাজেশন নেবেন কিনা সে আমি জানি না। আরও পুরুষ অধিকার সংগঠন তাদের কাছেও যেতে পারেন, সেটাও অন্য কথা। কিন্তু প্রথম ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে যে আমি এই ন্যাক্কারজনক পরিস্থিতি সহ্য করে ওইখানেই থাকবো, আর না তো বেরিয়ে আসবো। শুনুন, কেস হতেই পারে আপনার নামে, ওটাও কিছু আসে যায় না, কেস ফেস ও কোনো ব্যাপার না, হয়ে যাবে। আর সারাক্ষণ আপনাকে ভয় দেখালে আপনি সেই ভয় সহ্য করে বেঁচে থাকতে যদি চান, এরকম জীবন আপনি যদি বেছে নিতে চান আপনি বেছে নেবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন। দিদি অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যে প্রশ্নগুলো ছিল মোটামুটি আমার মনে হয় আমরা মানে আগে যে এপিসোডটা করেছিলাম এর আগে সেটা খুব বেসিক একটা ইয়েতে ছিল। এখন যে প্রবলেমগুলো হচ্ছে অনেকগুলোই আমি প্রশ্ন দেখুন, আমি একটা কথা বলি, পুরুষ মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শিখতে হবে। আলটিমেট হতে পারে কয়েকটা কেস, তার মধ্যে নন বেলেবেলও আছে, হয়তো ২-৪টে, বেলেবেলও প্রচুর অফেন্স আছে। আপনি বেল পেয়ে আপনি আপনার কাজকর্ম নিজের মতো করে করবেন। যদি কেস হয়ে যাবে, পাড়ার লোক কি বলবে, বাচ্চাকে আমি নিয়ে চলে যাবে, আমি দেখতে পাবো না, এই ভয় বেরিয়ে যতক্ষণ বাঁচবেন ততক্ষণ কোনো সলিউশন হবে না। আপনাকে সাহস করে পিঠ ঘুরে দাঁড়াতে হবে। যদি ঘুরে দাঁড়াতে পারেন জীবন একদম অন্যরকম, এটুকু বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ দিদি। থ্যাংক ইউ।